সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? একাদশ শ্রেণীর স্টুডেন্টরা, বাসায় কি ঠিক মতো লেখাপড়া হচ্ছে? তোমাদের পড়াশোনা করছো? সেটা তো দেখা যাচ্ছে না। অবশ্য সামনে থাকলে পড়াগুলো ধরা যেত, তোমরা পড়ছো কতদূর কি সেটা বুঝতে পারতাম আর কি, তাই না? যেহেতু আমরা বুঝতে পারছি না, প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন শিখে ফেলবে। হ্যাঁ, পড়া জমিয়ে রাখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। পড়া জমিয়ে রাখলে দেখা যায় যে অনেক পড়া জমে যাবে। প্রতিদিনের পড়া যদি প্রতিদিন না শেষ করো, তাহলে দেখা যাবে যে এক সময় অনেক পড়া জমে যাবে, তখন কিন্তু আর টাইমলি পড়াটা শেষ হবে না, তাই না? তাহলে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করাটা কিন্তু জরুরি। আর তোমাদের তো আগেই বলেছি যে স্কুলে তোমরা যতটুকু পড়াশোনা করে এসেছো, কলেজে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি লেখাপড়া করতে হবে তোমাদেরকে, তাই না? তো সেক্ষেত্রে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করাটাই বেটার। তোমাদের যদি কলেজে ক্লাস হতো, ওপেন থাকতো কলেজটা, তাহলে দেখা যেত যে প্রতিদিন তোমরা আসতে এবং প্রতিদিন তোমাদের ক্লাস হতো। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি, অথবা 15 দিনে হয়তো বা 2 সপ্তাহ ক্লাস হচ্ছে, এরকম একটা করে ক্লাস পাচ্ছি আমরা, তাই না? পড়া খুবই সীমিত হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থেকো না, বাসায় ঠিকমতো লেখাপড়াটা চালিয়ে যেও। হ্যাঁ, তোমাদের সামনে হয়তো বা কলেজ খুলে দিতে পারে, তখন তোমাদের কিন্তু প্রতিদিন আসতে হবে কলেজে, এবং তোমাদের ক্লাস হবে এবং পরীক্ষাও টাইমলি তোমাদের কিন্তু হবে। দেখা যাচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়া যারা আছে তাদের জন্য শর্ট সিলেবাস হয়তো বা দেয়া হয়েছে, তোমাদের ক্ষেত্রে হয়তো বা সেটা নাও হতে পারে, তাই না? তো তোমরা তোমাদের গত পরীক্ষার খাতা আমি দেখেছি, তোমরা হ্যাঁ বায়োলজি মোটামুটি পড়ছো। তোমরা যতদূর যা পড়িয়েছে খাতায় লিখতে পারোনি এরকম না, তোমরা লিখতে পেরেছো এবং ভালোই, ওরকমভাবেই চালিয়ে যাও। আর একটু চেষ্টা করবে নিজেকে ইমপ্রুভ করতে, আর একটু বেটার কিছু আশা করছি আর কি তোমাদের কাছ থেকে। তো আগের ক্লাসে আমরা নিউক্লিয়াস পড়েছি, মাইটোকন্ড্রিয়া পড়েছি, এগুলো পড়েছি, তাই না? তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আমরা আজকে ক্রোমোজোম পড়ব। ক্রোমোজোমটা আসলে তোমাদের অজানা কিছু না, তোমরা তো নিউক্লিয়াস দেখেছো, নিউক্লিয়াস পড়েছো। তো ক্রোমোজোমের অবস্থানটা নিউক্লিয়াসের মধ্যে, এটা তোমরা নিশ্চয়ই জানো, তাই না? ছোট ক্লাসে আমরা নিউক্লিয়াস যেহেতু পড়ে এসেছি, আমরা ক্রোমোজোমের অবস্থানটা কোথায় সেটা আমরা জানি। তো তাহলে শুরু করা যাক। আজকে ক্রোমোজোমটা আমরা শুরু করি। ক্রোমোজোমটা হচ্ছে গিয়ে কি? ক্রোমোজোমটা হচ্ছে নিউক্লিয়াসের একটা অন্যতম বস্তু, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে এর অবস্থানটা, এবং এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের একটা অন্যতম বস্তু। প্রত্যেক নিউক্লিয়াসের প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে, এবং সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের প্রত্যেক নিউক্লিয়াসে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম আমরা দেখতে পাই, বা ক্রোমোজোম থাকে। সাধারণত একই প্রজাতির বিভিন্ন নমুনায় ক্রোমোজোম সংখ্যা একই থাকে। একই প্রজাতির বিভিন্ন নমুনায় কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে একই থাকে। আদিকোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস না থাকাতে তাতে কোনো সুগঠিত ক্রোমোজোম থাকে না। যেহেতু আদিকোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, সেহেতু সেখানে ক্রোমোজোমটা দেখতে পাওয়া যায় না, এবং সেখানে ক্রোমোজোমটা থাকে না। তবে ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ বিদ্যমান থাকে। তবে হচ্ছে গিয়ে কি, ক্রোমোজোমের যে প্রধান একটা উপাদান রয়েছে ডিএনএটা, সেখানে কিন্তু বিদ্যমান থাকতে দেখা যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে সুগঠিত নিউক্লিয়াস না থাকাতে সেখানে কোনো সুগঠিত ক্রোমোজোম থাকে না, কিন্তু ডিএনএটা প্রেজেন্ট থাকতে দেখা যায়। সেটা কোথায়? আদিকোষের মধ্যে আর কি। এরপর হচ্ছে গিয়ে কি, এদেরকে আদি ক্রোমোজোম বলা হয়ে থাকে, ঠিক আছে? আলোক অনুবীক্ষণ যন্ত্রে বিভাজনরত কোষে ক্রোমোজোম দেখা যায়। আলোক অনুবীক্ষণ যন্ত্রে কি? বিভাজনরত কোষে ক্রোমোজোমটা দেখা যায়। এজন্য সাধারণত বিশেষ রঞ্জক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? বিশেষ রঞ্জক একটা দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটা আলোক অনুবীক্ষণ যন্ত্রে বিভাজনরত কোষে ক্রোমোজোমটা দেখতে পাওয়া যায় বা থাকে। এরপর ক্রোমোজোমের সংজ্ঞাটা আমরা একটু জানি। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন।
রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত? নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে থাকে তাদেরকে কি বলা হয়? ক্রোমোজোম বলা হয়ে থাকে। ঠিক আছে, ক্রোমোজোম কখনো কখনো নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমেও থাকতে পারে। ক্রোমোজোমটা কিন্তু সবসময় যে নিউক্লিয়াসে থাকবে এরকম কিন্তু না, এটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেও এটার অবস্থানটা দেখতে পাওয়া যায় বা থাকে। আবিষ্কার, এটা কে আবিষ্কার করলো সেটা আমরা একটু জানি। কার্ল নাগেলি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। ঠিক আছে, কার্ল নাগেলি সর্বপ্রথম কি করেন? উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমটা উনি প্রত্যক্ষ করেন। স্ট্রেসবার্গার কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন। স্ট্রেসবার্গার, ঠিক আছে, স্ট্রেসবার্গার কি করেন? কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন উনি লক্ষ্য করেন। তারপর হচ্ছে কি ওয়াল্টার ফ্লেমিং এসব সুতার মতো গঠনগুলোকে ক্রোমাটিন নামকরণ করেন। ক্রোমাটিন নামকরণ তাহলে কে করেছেন? ওয়াল্টার ফ্লেমিং। আর সুতার মতো গঠনটা কে দেখেছিলেন? সেটা হচ্ছে দেখেছিলেন স্ট্রেসবার্গার, তাই না? দেখেছিলেন। তারপর হচ্ছে গিয়ে বর্ণধারণ ক্ষমতার জন্য ডাব্লিউ ওয়াল্ডিয়ার এদেরকে ক্রোমোজোম নামকরণ করেছেন। ডাব্লিউ ওয়াল্ডিয়ার এদেরকে ক্রোমোজোম নামকরণটা করেছেন। গ্রিক ক্রোমা অর্থ কালার এবং সোমা অর্থ বডি, কাজে ক্রোমোজোম অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। তাহলে ক্রোমোজোম অর্থ হচ্ছে গিয়ে রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, কারণ এরা কতগুলো বেসিক রং ধারণ করতে পারে। বেসিক রং ধারণ করতে পারে বলে এদের নাম হচ্ছে গিয়ে রং ধারণকারী দেহ। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমরা ক্রোমোজোমের সংখ্যাটা সম্পর্কে একটু জানি। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এর সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এদের সংখ্যা 2 থেকে কত পর্যন্ত? 1600 পর্যন্ত হতে দেখা যায় বা হতে পারে। ফার্নবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে। ফার্নবর্গীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে। পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে। তারপর হচ্ছে গিয়ে মানুষের 2n ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টি। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে 23 জোড়া, তাই না? 46টি মানুষের ক্রোমোজোম সংখ্যা। এর মধ্যে দুটি সেক্স ক্রোমোজোম এবং 44টি হচ্ছে গিয়ে অটোজোম। দুটো সেক্স ক্রোমোজোম এবং 44টি অটোজোম দেখতে পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে এখনও সমস্ত জীবজগতের 10 ভাগও ক্রোমোজোম গণনা করা হয়নি। সমস্ত জীবজগতের 10 ভাগও কি ক্রোমোজোম গণনা করা হয়নি। উচ্চতর জীবে সাধারণত প্রতি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 হতে 80 এর মধ্যে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ক্রোমোজোমের সংখ্যাটা গেল। এরপরে এর আকার ও আকৃতিটা সম্পর্কে, ক্রোমোজোমের আকার আকৃতি কেমন সেটা সম্পর্কে আমরা একটু জানি। ক্রোমোজোমের আকার আকৃতি সাধারণত প্রতিটি প্রজাতির জীবে ক্রোমোজোমের একটি সুনির্দিষ্ট আয়তন থাকে। ঠিক আছে, প্রতিটি প্রজাতির জীবে ক্রোমোজোমের একটা কি থাকে? সুনির্দিষ্ট একটা আয়তন থাকে। প্রজাতি অনুসারে ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত 3.5 থেকে 30 মাইক্রোমিটার। ঠিক আছে, প্রজাতি অনুসারে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রোমিটার পর্যন্ত হতে দেখা যায় এবং ব্যাস হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার হয়ে থাকে। ঠিক আছে, ব্যাস হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। মানবদেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য 4 থেকে 6 মাইক্রোমিটার। মানবদেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্যটা কত? 4 থেকে 6 মাইক্রোমিটার। ঠিক আছে,
এরপর হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠনটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে ক্রোমোজোমের চিত্রটা দেয়া আছে। ক্রোমোজোমের চিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই পাশে হচ্ছে গিয়ে টেলোমেয়ার রয়েছে, তাই না? টেলোমেয়ার আছে, এটা হচ্ছে গিয়ে ক্রোমাটিড, তারপর মাঝখানে এটা আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, এটা দেখা যাচ্ছে মুখ্য কুঞ্চন, এই জায়গাটায় যে একটা কুঞ্চনের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে মুখ্য কুঞ্চন, এটা ক্রোমাটিড, এটা গৌণ কুঞ্চন, এটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট, নিচের যে গোল অংশটা সেটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট। তাহলে এই অংশগুলো আমরা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের ভৌত গঠনটা সম্পর্কে আমরা এবার একটু জানি। ক্রোমোজোমের ভৌত গঠন, কোষের স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোম পৃথকভাবে দৃষ্টিগোচর হয় না। কোষ বিভাজনের মেটাফেজ দশায় এগুলো অত্যন্ত সুগঠিত থাকে। কোন দশায়? কোষ বিভাজনের মাধ্যমে প্রাণী বিভাজন সম্পর্কে আমরা জানি, তাই না? তাহলে কোষ বিভাজনের মাধ্যমেই তো একটা প্রাণী বিস্তার লাভ করে থাকে, ঠিক আছে? তাহলে কোষ বিভাজন মেটাফেজ দশায় এগুলো অত্যন্ত সুগঠিত থাকে এবং পৃথকভাবে এরা দৃষ্টিগোচর হয়ে থাকে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলো লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে গিয়ে ক্রোমাটিন। ক্রোমাটিন কোনটা? ক্রোমাটিন সম্পর্কে এবার আমরা একটু জানবো বিস্তারিত। ক্রোমোজোমের মূল উপাদান হলো কি? ক্রোমাটিন। ক্রোমোজোমের মূল উপাদানটা হচ্ছে ক্রোমাটিন, যা প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন যৌগ। প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন যৌগের সূত্রটি 11 ন্যানোমিটার পুরু, যা ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে 30 ন্যানোমিটার এবং 300 ন্যানোমিটার এবং শেষ পর্যায়ে সেটা 700 ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে সেটা পরিণত হয়। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএকে বলা হয় নিউক্লিওসোম। তাহলে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএকে বলা হয় কি? নিউক্লিওসোম। ক্রোমাটিন তন্তুকে 2 ভাগে ভাগ করেন, ঠিক আছে? হেইজ কত সালে? 1928 সালে ক্রোমাটিন তন্তুকে উনি কয় ভাগে ভাগ করেন? 2 ভাগে উনি ভাগ করেন। রঞ্জক ধারণের ভিত্তিতে ক্রোমাটিন পদার্থকে 2 ভাগে ভাগ করা হয়েছে, হেটারোক্রোমাটিন আর একটা হলো ইউক্রোমাটিন। তাহলে 2 ভাগে যে হেইজ ভাগ করেছেন সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে গিয়ে ইউক্রোমাটিন। এই 2 ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারফেজ ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলা হয়ে থাকে। তাহলে হেটারোক্রোমাটিন কাকে বলে? ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, অধিক কুণ্ডলিত নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলা হয়ে থাকে। এরা mRNA সংশ্লেষণে অংশগ্রহণ করে না। mRNA সংশ্লেষণে এরা অংশগ্রহণ করতে দেখা যায় না বা করে না। ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত ও সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলা হয়। কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে বলা হয় ইউক্রোমাটিন, ঠিক আছে? এটি ক্রোমোজোমের বিস্তৃত অংশ এবং mRNA সংশ্লেষণে অংশগ্রহণ করে। এটি mRNA সংশ্লেষণে কি করে? অংশগ্রহণ করে থাকে। ইন্টারফেজ ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলা হয়, তাই না? তাহলে এটা আমরা জানলাম, ক্রোমাটিনটা সম্পর্কে আমরা জানতে পেলাম। এবার ক্রোমাটিডটা সম্পর্কে আমরা জানবো। ক্রোমাটিড কোনটা আমাদের? ক্রোমাটিড হচ্ছে গিয়ে এটা। এই ক্রোমাটিডটা সম্পর্কে এবার আমরা একটু জানি। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে, কোষ বিভাজন সম্পর্কে আমরা জানি। তো কোষ বিভাজনের যে পর্যায় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়, ঠিক আছে? প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয়। তাহলে মাইটোসিস বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমটা প্রথম দৃষ্টিগোচর হতে দেখা যায় এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে 2টি অংশে বিভক্ত দেখা যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে 2টো অংশে বিভক্ত হতে দেখা যায়, যার প্রতিটির নাম হচ্ছে গিয়ে ক্রোমাটিড। লম্বালম্বিভাবে 2টো অংশে
বিভক্ত হতে দেখা যায়, যাদের নাম হচ্ছে গিয়ে কি ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমে সমান ও সমান্তরাল এক জোড়া ক্রোমাটিড থাকে। প্রতিটি ক্রোমোজোমে সমান এবং সমতল কি থাকে, এক জোড়া ক্রোমাটিড দেখতে পাওয়া যায়। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। এক জোড়ার যে ক্রোমাটিড দেখা যায় এরা সাধারণত কি নামে পরিচিত, সিস্টার ক্রোমাটিড নামে এরা পরিচিত। সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। তাহলে ক্রোমাটিড একটি একক ডিএনএ দ্বারা গঠিত, আমরা জানতে পারলাম আধুনিক ধারণা অনুযায়ী এটা একক ডিএনএ দ্বারা এটা গঠিত। ঠিক আছে, তাহলে এবার আমরা সেন্ট্রোমেয়ারটা সম্পর্কে একটু জানবো। সেন্ট্রোমেয়ার কোথায় আমাদের, সেন্ট্রোমেয়ার, এই সেন্ট্রোমেয়ারটা সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করি। প্রতিটি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে। ক্রোমোজোমের মধ্যে কি অরঞ্জিত, ঠিক আছে, অরঞ্জিত অঞ্চল দেখতে পাওয়া যায়। প্রতিটি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে। ক্রোমাটিডের এই অরঞ্জিত অঞ্চলকে সেন্ট্রোমেয়ার বলা হয়। তাহলে ক্রোমাটিডের মধ্যে যে অরঞ্জিত অঞ্চলটা থাকে সেই অঞ্চলটাকে কি বলা হয়, সেন্ট্রোমেয়ার বলা হয়। দুইটি সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমেয়ার অঞ্চলে অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। তাহলে সেন্ট্রোমেয়ার অঞ্চলে দুটো সিস্টার ক্রোমাটিড দৃঢ়ভাবে, এই সেন্ট্রোমেয়ারের মধ্যে দুটো সিস্টার ক্রোমাটিড দৃঢ়ভাবে সংযুক্ত থাকতে দেখা যায়। সেন্ট্রোমেয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে। সেন্ট্রোমেয়ারের যে অবস্থানটা সেটা ক্রোমোজোমের মধ্যে একটা কিসের সৃষ্টি করে, খাঁজের সৃষ্টি করে থাকে। এই খাঁজকে বলা হয় কি মুখ্য কুঞ্চন, ঠিক আছে, খাঁজের যে সৃষ্টি করে থাকে সেই খাঁজটাকে বলা হয় কি মুখ্য কুঞ্চন, ঠিক আছে। আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমেয়ার থাকে। আদর্শ যে ক্রোমোজোম রয়েছে সেটার মধ্যে একটি মাত্র সেন্ট্রোমেয়ার থাকতে দেখা যায়। অস্বাভাবিক অবস্থায় একটি ক্রোমোজোমে দুইটি বা অধিক সেন্ট্রোমেয়ারও থাকতে দেখা যায়। অস্বাভাবিক যদি সেটা হয়ে থাকে তাহলে দুটো সেন্ট্রোমেয়ারও এর মধ্যে থাকতে দেখা যায়। আবার একটি নাও থাকতে পারে, এরকমও হতে পারে, দুটিও থাকতে পারে, আবার একটি নাও থাকতে পারে। এটা হলো গিয়ে অস্বাভাবিক যদি হয়ে থাকে তাহলে এরকম হয়ে থাকে আর কি। সাধারণত একটি দেখা যায় থাকতে সেন্ট্রোমেয়ার। এরপর বাহু, ঠিক আছে। সেন্ট্রোমেয়ারের দুপাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। সেন্ট্রোমেয়ারের দুপাশে যে ক্রোমোজোমাল অংশ থাকে সেই ক্রোমোজোমাল অংশটাকে কি বলা হয়, বাহু বলা হয়ে থাকে। প্রতিটি ক্রোমোজোমের দুইটি বাহু থাকে। প্রতিটা ক্রোমোজোমের কয়টি বাহু থাকে, দুটো বাহু থাকে। তাহলে কি বুঝলাম, সেন্ট্রোমেয়ারের দুপাশে ক্রোমোজোমাল যে অংশটা, ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। প্রতিটা ক্রোমোজোমে দুটো বাহু থাকে। বাহু দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট বা অসম দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। বাহু দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্যের দিক দিয়ে দুটো সমানও হতে পারে, আবার অসমানও হতে দেখা যায়। ক্রোমোজোমের সেন্ট্রোমেয়ারের অবস্থান অনুযায়ী বাহু দুটির দৈর্ঘ্য নির্দিষ্ট হয়। এই যে সমান এবং অসমান হয়ে থাকে বাহু দুটো, সেটা কিন্তু ক্রোমোজোম অনুযায়ী সেটা হয়ে থাকে। ক্রোমোজোম অনুযায়ী এর দৈর্ঘ্যটা নির্ধারিত হয়ে থাকে বাহু। কাইনেটোকোর, প্রতিটি সেন্ট্রোমেয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে। প্রতিটা সেন্ট্রোমেয়ারে কাইনেটোকোর, এটা সম্পর্কে এখন আমরা একটু জানব। প্রতিটি সেন্ট্রোমেয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, ঠিক আছে, সেন্ট্রোমেয়ারের মধ্যে, যাকে কাইনেটোকোর বলে। প্রতিটা সেন্ট্রোমেয়ারে একটি গাঠনিক কি থাকে, অবকাঠামো থাকে, যাকে কাইনেটোকোর বলা হয়ে থাকে। কাইনেটোকোর ও মাইক্রোটিউবিউল সংযুক্ত থাকে। কাইনেটোকোরে কি থাকে, মাইক্রোটিউবিউল। কাইনেটোকোরে মাইক্রোটিউবিউল সংযুক্ত
থাকে। ক্রোমোমেয়ার, এরপর আমরা পড়ব কি ক্রোমোমেয়ার সম্পর্কে। ক্রোমোমেয়ারটা সম্পর্কে এবার আমরা জানব। মায়োটিক প্রোফেজ এর সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, তাহলে মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে, বিভাজন প্রক্রিয়া হচ্ছে গিয়ে মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় সেগুলো ক্রোমোমিয়ার নামে পরিচিত। যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাওয়া যায়, ক্রোমোজোম দেহে দেখতে পাওয়া যায়, সেগুলো কি ক্রোমোমিয়ার নামে পরিচিত। মায়োসিসের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায়। তাহলে ক্রোমোমিয়ারের অবস্থানটা সবসময় দেখা যায় না স্পষ্টভাবে প্রোফেজের প্যাকাইটিন উপদশায়। হ্যাঁ, প্রোফেজের প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা অবস্থান স্পষ্ট দেখা যায়। এরপর আমরা পড়ব কি গৌণ কুঞ্চনটা সম্পর্কে। এই যে এখানে একটা আমরা কুঞ্চিত যে জায়গাটা দেখতে পাচ্ছি, গৌণ কুঞ্চন, এটা সম্পর্কে এবার আমরা একটু জানি। সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ছাড়াও, সেন্ট্রোমিয়ার আমরা একটা কুঞ্চন দেখতে পাচ্ছি, তাই না? এই সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ছাড়াও কি হয়, ছাড়াও কোনো কোনো ক্রোমোজোমের বাহুতে এক বা একাধিক গৌণ কুঞ্চন থাকতে পারে। সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোমের মধ্যে এক বা একাধিক কি হয়, কুঞ্চন থাকতে দেখা যায়। গৌণ কুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামে অভিহিত করা হয়ে থাকে। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামে অভিহিত করা হয়ে থাকে গৌণ কুঞ্চন যেটা রয়েছে সেটাকে। তাহলে গৌণ কুঞ্চনের আরেকটা নাম আমরা কি জানলাম, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, এরপর স্যাটেলাইট যেটা রয়েছে, এই যে ডিম্বাকার সার্কেল টাইপের যে স্যাটেলাইটটা রয়েছে সেটা সম্পর্কে এবার আমরা একটু জানি। কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে, ঠিক আছে, এটা একটা প্রান্ত না, ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে কি দেখতে পাওয়া যায়, ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। ক্রোমোজোমের প্রান্তের দিকে গোলাকৃতি অঞ্চলকে স্যাটেলাইট এবং এ ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। গোলাকৃতির যে অংশটা দেখা যায় সেটাকে স্যাটেলাইট বা স্যাট, ঠিক আছে, স্যাট ক্রোমোজোম বলা হয়ে থাকে। অন্যভাবে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়ে থাকে। নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। তাহলে স্যাটেলাইট কোথায়, কোন কোন উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদের কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিয়াস গঠনে সাহায্য করে থাকে। স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চনটা কি করে থাকে, স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চনটা নিউক্লিওলাস গঠনে সাহায্য করে থাকে। তারপর আমরা পড়ব কি টেলোমেয়ারটা সম্পর্কে। যে টেলোমেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, এই টেলোমেয়ারটা সম্পর্কে এবার আমরা একটু জানি। টেলোমেয়ার, বিজ্ঞানী H.J. মুলার এর মতে ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমেয়ার বলা হয়ে থাকে। ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে, ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে অঞ্চলটা দেখা যায় সেটাকে টেলোমেয়ার বলে, এবং সেটা কে বলেছেন, H.J. মুলার, বিজ্ঞানী H.J. মুলার এটা বলেছেন। অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমেয়ার বিশেষ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়ে থাকে। টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে থাকে। টেলোমারেজ এনজাইমটা কি করে থাকে, মানুষের জরা রোধ করতে সাহায্য
করে থাকে। তারপর হচ্ছে ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। ডিএনএ রিপিটেড সিকোয়েন্স ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হচ্ছে গিয়ে কি টেলোমিয়ার। কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ। তাহলে এই টেলোমিয়ারের কাজটা কি সেটা আমরা একটু জানি। কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা হচ্ছে গিয়ে এর কাজ। একটি কোষ কতবার বিভক্ত হবে টেলোমিয়ার তা নির্ধারণ করে থাকে। একটি কোষ কতবার বিভক্ত হবে টেলোমিয়ার এই কাজটাও করে থাকে। প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় ওই কোষটি আর কতবার বিভক্ত হবে এবং জীবটি আর কতকাল বাঁচবে। ঠিক আছে, এক হিসেবে দেখা যায় জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত 8000 বিপি, 35 বছর বয়সে সেটা 3000 বিপি এবং 65 বছর বয়সে সেটা 1500 বিপি। এরপর আমরা ম্যাট্রিক্সটা সম্পর্কে, ক্রোমোজোমের যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা সম্পর্কে এবার আমরা একটু জানি। ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত। ক্রোমাটিন সূত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা রয়েছে ক্রোমাটিন সূত্রটা, তাহলে ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে, প্রোটিন এবং আরএনএ পদার্থের যে স্তরটা রয়েছে, প্রোটিন এবং আরএনএ পদার্থের স্তরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়ে থাকে। কোষ বিভাজন পর্যায়ে ম্যাট্রিক্স দ্রবীভূত হয়ে যায়। কোষ বিভাজন পর্যায়ে কি হয়, ম্যাট্রিক্সটা দ্রবীভূত হয়ে যায়। তবে আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ম্যাট্রিক্সের অস্তিত্ব প্রমাণিত হয়নি। এরপর আমরা পড়ব কি পেলিকলটা সম্পর্কে আমরা একটু জানব। পেলিকল ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরে একটি পাতলা আবরণী কল্পনা করা হয়। ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরে একটা কি হয়, পাতলা আবরণী কল্পনা করা হয়, একে পেলিকল বলে। ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরে কি হয়, একটা পাতলা আবরণী কল্পনা করা হয়ে থাকে, একে পেলিকল বলা হয়ে থাকে। আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পেলিকলের অস্তিত্ব প্রমাণিত হয়নি। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আধুনিক গবেষণায় পেলিকলের অস্তিত্বটা প্রমাণিত হয়নি। তবে ম্যাকক্লিনটন, সোয়ানসন প্রমুখ কোষ বিজ্ঞানী ক্রোমোজোমে পেলিকলের কথা উল্লেখ করেন। তবে হচ্ছে গিয়ে কোন বিজ্ঞানী সেটা, ম্যাকক্লিনটন, সোয়ানসন প্রমুখ কোষ বিজ্ঞানী ক্রোমোজোমে পেলিকলের কথাটা উনি উল্লেখ করেন। কিন্তু ডার্লিংটন, তারপর নোভিকভরিস প্রমুখ বিজ্ঞানী পেলিকলের অস্তিত্ব অস্বীকার করেছেন। আবার কেউ কেউ পেলিকলের অস্তিত্বটা অস্বীকার করেছেন। ঠিক আছে, এরপর আমরা ক্রোমোজোমের প্রকার, ক্রোমোজোমের গঠনটা সম্পর্কে আমরা জানলাম। এরপর ক্রোমোজোমের যে প্রকারভেদটা রয়েছে সেই প্রকারভেদটা সম্পর্কে এবার আমরা একটু জানি। ক্রোমোজোমের প্রকারভেদ, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম নিম্নলিখিত 5 প্রকারের হয়ে থাকে। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকারের হয়ে থাকে, 5 ধরনের হয়ে থাকে। কি কি সেটা, মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড, আরেকটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। ঠিক আছে, এই 5 ধরনের দেখতে পাওয়া যায়। তাহলে মোনোসেন্ট্রিকটা কি, এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে মোনোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট যদি ক্রোমোজোমটা হয়ে থাকে, সেন্ট্রোমিয়ার তো আমরা এটা জানলাম তাই না, সেন্ট্রোমিয়ারের যদি এক সেন্ট্রোমিয়ার যদি থাকে ক্রোমোজোমে তাহলে সেটাকে কি বলা হয়, মোনোসেন্ট্রিক বলা হয়ে থাকে। অধিকাংশ প্রজাতিতে মোনোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। এরপর হচ্ছে গিয়ে ডাইসেন্ট্রিকটা সম্পর্কে আমরা একটু জানি। দুটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলে। দুটি যদি থাকে সেন্ট্রোমিয়ার তাহলে দুটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। গমের কয়েকটি প্রজাতিতে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে পলিসেন্ট্রিক, 2 এর অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে গিয়ে হলে মোনোসেন্ট্রিক, ঠিক আছে, দুইটা হলে ডাইসেন্ট্রিক,
তারপর 3 হলে 2 বা 2-এর অধিক হলে সেটা হচ্ছে গিয়ে পলিসেন্ট্রিক। এটা কোথায় দেখতে পাওয়া যায়? কলা গাছের কয়েকটি প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপর আমরা জানবো কি ডিফিউজড ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। ঠিক আছে, ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, তখন সেটা ডিফিউজড হয়। তারপর হচ্ছে কি অ্যাসেন্ট্রিক, এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো সেন্ট্রোমিয়ারই থাকে না। কোনো সেন্ট্রোমিয়ার যদি না থাকে সেটা হচ্ছে কি অ্যাসেন্ট্রিক, তখন তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। কোষ বিভাজনে এরা অংশগ্রহণ করে না। ঠিক আছে, সদ্য ভঙ্গুরকৃত কোনো ক্রোমোজোমের অংশবিশেষ এ ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে কি সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোম নিম্নলিখিত 4 আকৃতির হয়ে থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমটা আবার 4 ধরনের হয়ে থাকে বা হয়ে থাকতে দেখা যায়। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা এখানে 4 ধরনের ক্রোমোজোম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক যে ক্রোমোজোমটা আছে সেটা হলো গিয়ে কি, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত থাকে তাকে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। সেন্ট্রোমিয়ারটা একেবারে মাঝখানে যদি থাকে তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে? মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। মধ্যকেন্দ্রিক ক্রোমোজোমের 2 বাহু সমদৈর্ঘ্য বিশিষ্ট হয়। ঠিক আছে, তাহলে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত থাকে তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কখন বলা হয়ে থাকে? সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখান থেকে একটু এক পাশে অবস্থিত থাকে, তো মাঝখানে ছিল, মাঝখান থেকে একটু এক পাশে গিয়ে যদি অবস্থান করে থাকে তাহলে এক পাশে যদি অবস্থিত থাকে তাকে হচ্ছে গিয়ে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে কি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলা হয়ে থাকে? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত থাকে তখন তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। কোনো এক প্রান্তের কাছাকাছি যদি সেন্ট্রোমিয়ারটি গিয়ে অবস্থান করে থাকে তখন তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত থাকে। ঠিক আছে, একেবারে যদি প্রান্তভাগে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে থাকে তখন তাকে কি বলা হয়? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে, যদি সেটা একেবারে প্রান্তভাগে অবস্থিত থাকে তখন। দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোম 2 ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তারপর হলো গিয়ে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোম কয় ধরনের দেখতে পাওয়া যায়? 2 ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কি অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এখন তাহলে অটোজোমটা সম্পর্কে আমরা একটু জানি। যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে যে ক্রোমোজোমটা তাদেরকে অটোজোম বলা হয়। অটোজোমের সেটকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে গিয়ে অটোজোম। আমরা জানি যে 23 জোড়া ক্রোমোজোম মানুষের দেহে অবস্থান করে, তাই না? তাহলে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে গিয়ে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এবার সেক্স ক্রোমোজোমটা সম্পর্কে আমরা একটু জানি। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে থাকে। সেক্স ক্রোমোজোম কি করে থাকে?
জীবের যে লিঙ্গ নির্ধারিত হয় সেটা করে থাকে। সেক্স ক্রোমোজোম 2 প্রকারের, এক্স ও ওয়াই। মানুষের এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, স্ত্রীর দেহে 2টি সেক্স ক্রোমোজোম এক প্রকার এক্স এক্স, এবং পুরুষ দেহে সেক্স ক্রোমোজোম 2টি ভিন্ন ধরনের হয়ে থাকে এক্স এবং ওয়াই। তাহলে সেক্স ক্রোমোজোম এক প্রকার সেটা হলো এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই দেখতে পাওয়া যায়, এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্স এক্স দেখতে পাওয়া যায় সেক্স ক্রোমোজোম, ঠিক না? সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ ছাড়া কখনো কখনো বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যার বাহকও হতে পারে, ঠিক আছে? তো এই সমস্যাকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয়ে থাকে। তাহলে সেক্স ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণ ছাড়াও কখনো কখনো কি হয়ে থাকে, বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যার বাহক হতে পারে। তো এই সমস্যাকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্রোমোজোম সম্পর্কে আজকে আমরা জানলাম, ক্রোমোজোমের অবস্থানটা, ক্রোমোজোমের সংজ্ঞাটা জানলাম, ক্রোমোজোমের অবস্থান, সংখ্যা এসব আমরা জানলাম, ক্রোমোজোমের চিত্রটা সম্পর্কে আমরা একটু জানলাম, গঠনটা জানলাম, তাই না? ক্রোমোজোমের প্রকারভেদটা আমরা জানলাম, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদটা সম্পর্কে আমরা জানলাম। তো ঠিক আছে, তাহলে ক্রোমোজোমটা ভালো করে বাসায় প্র্যাকটিস করো, পড়তে থাকো, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।